আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 182 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর চতুর্থ পরিচ্ছেদে রয়েছে নাটক, যার 6.4.1 নাটক রচনা করি। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট খুঁজে পাবে। তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চতুর্থ পরিচ্ছেদ নাটক, 6.4.1 নাটক রচনা করি। পূর্ববর্তী শ্রেণীগুলোতে তোমরা নাটক সম্পর্কে ধারণা পেয়েছো। কোনো একটি বিষয়কে অবলম্বন করে কাহিনী, চরিত্র ও সংলাপের মাধ্যমে কীভাবে একটি নাটক তৈরি হয় সে সম্পর্কে জেনেছো। এই ধারণার উপর ভিত্তি করে এখন তুমি 250 থেকে 300 শব্দের মধ্যে একটি নাটক লেখো। নাটকটি বাস্তব কোনো ঘটনার উপর ভিত্তি করে রচিত হতে পারে, আবার কোনো কাল্পনিক ঘটনার উপর ভিত্তি করে রচিত হতে পারে। তুমি কোনো বাস্তব ঘটনা যদি জানো তার উপর ভিত্তি করে তুমি নাটকটা লিখতে পারো, বা তুমি তোমার কল্পনা থেকে একটা নাটক বানিয়ে সেটাও লিখতে পারো। নাটক রচনা হয়ে গেলে শিক্ষক ও সহপাঠীদের সামনে সেটা উপস্থাপন করো। তোমার লেখা নাটকে নিচের বিষয়গুলো আছে কিনা যাচাই করে দেখো, যে কোনো কাহিনী আছে কিনা, চরিত্র আছে কিনা, সংলাপ আছে কিনা। ঠিক আছে, তো নাটকটা দেখি। আমাদের নাটকের নাম হচ্ছে কি, বোধোদয়। ঠিক আছে, মানে বোধ উদয় হওয়া, কারণ বোধ হারিয়ে গিয়েছিল, সেই বোধ আবার জাগ্রত হয়েছে, একে বলা হচ্ছে কি বোধোদয়। ঠিক আছে, চরিত্রগুলো দেখি। প্রথমে আমরা মোড়ল, উনি হচ্ছেন গ্রামের প্রধান। রতন মোড়লের চাকর। রহমত দরিদ্র পিতা। দুলাল রহমতের ছেলে। মোশাররফ শিক্ষিত ছেলে ও মোড়লের ভাতিজা। বরকত আরেক দরিদ্র কৃষক। এটা হচ্ছে চরিত্র। এখন আমরা নাটকের দৃশ্য দেখব। প্রথম অঙ্কে দেখি, গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর। গ্রামের প্রধান মোড়ল ও মোড়লের চাকর কাছারি ঘরে বসে কথা বলছে। নাটকের প্রথম দৃশ্যে দেখি কি আছে। মোড়ল বলছে, বরকত কি এই মাসের লাভের টাকা দিয়ে গেছে? রতন বলছে, না হুজুর, ও তো এখনও টাকা দেয় নাই। তো মোড়ল বলছে, আর কিছুদিন দেখ, টাকা না দিলে হারামজাদাকে ধার ধরে ভিটে ছাড়া করবি, ওর দলিল তো আমার কাছেই আছে। তো রতন বলছে, ঠিক আছে হুজুর, আপনার যেমন মর্জি। মানে এখানে গ্রামের যে প্রধান মোড়ল সে তার চাকরের সাথে কথা বলছে, আর আমরা বুঝতেই পারছি যে গ্রামের মোড়ল তিনি হচ্ছেন খুব সুবিধার পাত্র নয়। তিনি হচ্ছে মানুষদের থেকে টাকা পয়সা ধার দিয়ে সেগুলো বিনিময়ে তাদের ভিটে ছাড়া করে। ঠিক আছে, টাকা ধার শোধ করতে না পারলে। তো মোড়ল বলছে, এখন ওঠ, বাজারে গিয়ে জোড়া ডিমওয়ালা ইলিশ নিয়ে আয়, তোর চাচি খেতে চেয়েছে। তো রতন বলছে, জি আচ্ছা হুজুর। তো সকলের প্রস্থান, সবাই চলে গেল। সবাই বলতে ছিল দুজন, মোড়ল আর রতন। তারপর হচ্ছে দ্বিতীয় দৃশ্য দেখি আমরা। রহমতের জীর্ণ বাড়ি। রহমত হচ্ছেন শ্রীকৃষ্ণপুর এলাকার একজন বাসিন্দা। উঠোনে দাঁড়িয়ে রহমত ও তার ছেলে দুলাল কথা বলছে। দুলাল বলছে, আব্বা, দেশে তো কোনো কাজ পাচ্ছি না, ভাবতেছি বিদেশে যাব। তো রহমত বলছে যে, বিদেশ যাবি তো যাবি বাবা, বিদেশ তো যাবি বাবা, তয় এত টাকা আমি পামু কই? আসেই শুধু ভিটা খান, সেইটাও কি বেচবার কইতেছস বাজান? তো দুলাল বলছে, জমি বেচবে কেন, মোড়ল কাকার কাছে যাও, সুদের উপর টাকা নাও, আমি কামাই করে সব শোধ করে দেব। তো রহমত বলছে, কিন্তু বাবা, মোড়ল তো মানুষ ভালো না, সেদিন নাকি বরকতকে ভিটা ছাইরা দিতে কইছে। তো দুলাল বলছে, রাগি সর একটু, আমি অত শত বুঝি না, যেখান থেকে পারো টাকা নিয়ে আসো, আমি বিদেশ যাবই। এটা বলে সে ওখান থেকে প্রস্থান নিল। ঠিক আছে, তারপর রহমত বলছে, ছেলে আমার বুঝতেছে না, যাই দেখি মোড়লের কাছেই যাই। প্রস্থান, রহমতও চলে গেল। তো এর দ্বিতীয় দৃশ্য শেষ। তারপর দেখো তৃতীয় দৃশ্যে যাই আমরা। তৃতীয় দৃশ্য হচ্ছে মোড়লের বাড়িতে। তো রহমত বলছে বাইরে থেকে জোরে ডাক দিয়ে, মোড়ল সাহেব বাড়িতে আছেন নাকি? রতন মোড়লের যে চাকর ছিল সে বলছে যে, রহমত মিয়া না, হুজুর ভিতরে আছে, কি বলবে আমাকে বলো। রহমত বলছে, না মানে মোড়ল সাহেবের সাথে কিছু কথা ছিল, যদি একটু ডেকে দেন। তো রতন বাড়ির ভিতরে যায় এবং মোড়লকে ডেকে নিয়ে আসে। তো মোড়ল এসে বলছে, রহমত কেমন আছো, অনেক দিন পরে এলে? রহমত, ভালো আছি, একটা দরকারে আসলাম। মোড়ল, বলো কি দরকার? তো রহমত বলছে, দুলাল বিদেশে যাইবার চায়, যদি কিছু টাকা ধার দিতেন। মোড়ল, ছেলে বিদেশে যাবে ভালো তো, আমার টাকা নেওয়ার নিয়ম তো জানো তো, যতদিন ধারের টাকা শোধ করতে না পারবে প্রতি মাসে লাখে 2000 টাকা লাভ দিতে হবে, আর বাড়ির দলিল আমার কাছে জমা রাখবে।
রহমত বলছে জানি, দলিল সাথে নিয়েও আসছি, দলিলটা নেন আর 4 লাখ টাকা দেন, ঠিক আছে? তো মোড়ল বলছে রতন দলিলটা নে, আমি টাকা নিয়ে আসি। এই বলে মোড়ল বাড়ির ভেতরে ঢুকে ঘুরে আসে, মানে দলিলটা টাকা নিয়ে আসে আর কি। তো রতন বলছে দাও দলিল। মোড়ল এই যে টাকা নাও, মনে রেখো লাভের টাকাটা সময় মতো না দিলে তোমার ভিটে কিন্তু হারাইবা। রহমত ঠিক আছে, মনে থাকবো। সকলের প্রস্থান, সবাই চলে গেল। এর মাধ্যমে আমাদের প্রথম অঙ্কের 3টা দৃশ্য শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দেখো দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে কি, রহমতের উঠোনে প্রথম দৃশ্যটা হচ্ছে। তো রহমত বলছে মোড়লের কাছ থেকে কেন টাকা নিলা, দেখো না আজ আমি ভিটাহারা। বরকত তুমিও আমার মতো ভুল করলা। রহমত কি করমু কও, এইটা ছাড়া উপায় আসছিল না, এখন তো মনে হয় ঝামেলায় পড়লাম। ছেলেটা 2 মাস হলো গেছে, টাকা পেড়ায় না কোনো দিন না, আমারও তোমার মতো এটা বলতে নিয়েছিল, ঠিক আছে? এরপর দেখো রতন চিৎকার করে ওঠে রহমত আসো বাড়িতে, বাইরে আসো। শিক্ষার্থীরা এখানে একটু কারেকশন করে নাও। এখানে এই যে বরকত আর রহমত যে কথাটা বলেছে, এটা আসলে দুইটা কথা একজনই বলেছেন, বরকত। আমি ঠিক করে দিচ্ছি, এটা রহমত না, ঠিক আছে? এই যে দুইটা কথা, এই দুইটা কথাই হচ্ছে বরকতই বলেছে এই পুরাটা। হ্যাঁ, যে মোড়লের কাছ থেকে কেন টাকা নিলা, দেখো না আজ আমি ভিটাহারা, তুমিও আমার মতো ভুল করলা, ঠিক আছে? তো এরপর দেখি যে পর্যন্ত পড়েছিলাম। রহমত বলছে বলেন রতন 2 মাস পার হলো, লাভের টাকা দাও না। হুজুর বলছে আর 7 দিনের মধ্যে টাকা না দিলে বাড়ি ছাড়তে হবে। তো রহমত বলছে এখন আমি টাহা কই পামু। রতন সেটা তো জানি না, যা বললাম মনে থাকে যেন, বলে সে প্রস্থান নিল। রহমত বলছে আমি কি তাহলে বাড়ি হারালাম বরকত? তো বরকত বলছে আচ্ছা চলো আমরা মোশাররফের কাছে যাই, ও নাকি কাল রাতে বাড়িতে আসছে, ওকে সব বলি, দেখা যাক ও কিছু করতে পারে কি না। এটা বলে সকলের প্রস্থান নিল। দ্বিতীয় দৃশ্য মোশাররফের বাড়িতে। বরকত বলছে মোশাররফ বাবা আসুনি। মোশাররফ আরে কাকা আপনারা কেমন আছেন, ভিতরে আসেন, বসবেন চলেন। তো রহমত বলছে বাবা এক ঝামেলায় পড়ে তোমার কাছে আসছি, মোড়লের কাছ থেকে টাকা নিয়ে দুলালের বিদেশ পাঠাইছি, এখন দুলালের কোনো খোঁজ নাই। মোড়ল কইছে আমারে বাড়ি ছাড়া করব। বরকত আমারে তো ভিটা থেকে তাড়াইয়া দিছে। মোশাররফ বুঝেছি, আচ্ছা আপনারা চিন্তা করবেন না, আমি কাকার সাথে কথা বলবো এই ব্যাপারে, মোড়ল হচ্ছে তার কাকা, ঠিক আছে? তো বরকত বলছে ঠিক আছে বাবা, এই বলে সকলের প্রস্থান নিল। নাটকের সর্বশেষ দৃশ্য তৃতীয় দৃশ্য মোড়লের ঘরে। তো মোড়ল বলছে কই গো বাজারে নারিকেলে নাড়ু দিয়ে যাও, মানে মোশাররফ সেখানে আসছে। তো মোশাররফ বলছে কাকা আপনি কি রহমত কাকা আর বরকত কাকাকে টাকা ধার দিয়েছেন? মোড়ল হ্যাঁ বাবা, তুমি কিভাবে জানলে? তো মোশাররফ বলছে সেটা বাদ দেন, টাকা ধার দিয়ে সাহায্য করলে আল্লাহ খুশি হয়, কিন্তু যদি সুদে টাকা নেন তাহলে সেই উপকারে কোনো ফায়দা থাকে না, এটা খুবই নিন্দনীয় কাজ, এতে আপনার এবং আমাদের মর্যাদাও নষ্ট হয়। তাই আমি চাই কাকা আপনি ওদের উপর অত্যাচার করবেন না, ওরা যখন পারবে টাকা ফেরত দেবে, আর বরকতের দলিল সহ ভিটে তাকে দিয়ে দিবেন। তো মোড়ল বলছে ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি, এমন নিন্দনীয় কাজ আর করব না, তবে ওদের বলো আসল টাকাটা যেন দিয়ে দেয় একটু তাড়াতাড়ি। মোশাররফ বলছে ঠিক আছে কাকা। তো মোড়ল বলছে এখন তুমি খাও বাবা। তো মঞ্চের সব চরিত্র থেমে যাবে, নাটকের পর্দা নামবে, এর মাধ্যমে আমাদের নাটকটা শেষ হলো। এই যে নাটকটা আমরা লিখলাম, এখন নাটকের সাধারণ বৈশিষ্ট্যের সাথে আমাদের রচিত নাটকের কী কী মিল এবং অমিল আছে সেটা এখন দেখবো আমরা। আমাদের রচিত নাটকে হচ্ছে কাহিনী আছে নাকি জিজ্ঞেস করা হয়েছিল, যে হ্যাঁ আমাদের রচিত নাটকে একটা কাহিনী আছে। তারপর আমাদের নাটকে কোনো চরিত্র ছিল কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে, যে হ্যাঁ আমাদের রচিত নাটকে চরিত্র আছে, মোট 6টা চরিত্র ছিল আমরা দেখেছি। মোড়ল ছিল, মোড়লের চাকর ছিল, মোড়লের ভাতিজা ছিল, তারপর হচ্ছে রহমত ছিল, রহমতের ছেলে দুলাল ছিল, আর ছিল বরকত, এই মোট 6জন চরিত্র সেখানে ছিল। তারপর রচিত নাটকে কোনো সংলাপ ছিল কিনা, হ্যাঁ আমাদের নাটকটা পুরো তো সংলাপ দিয়েই গঠিত, পুরো নাটকটা সংলাপের মাধ্যমে তৈরি করা, তার মানে রচিত নাটকে সংলাপ ছিল। তো সাধারণ নাটকের যে বৈশিষ্ট্যগুলো তার সাথে আমাদের নাটকের সবগুলো মিল আছে, অমিল কিছু নেই, ঠিক আছে? তো নাটক কি, এখানে যদি আমরা দেখি নাটক হচ্ছে সংলাপ নির্ভর রচনা। নাটকে বিভিন্ন ঘটনার মাধ্যমে কাহিনী সাজানো হয় এবং সেই কাহিনী ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে যায়। নাটকের ঘটনাগুলো এক বা একাধিক দৃশ্যের মাধ্যমে তুলে ধরা হয়, ঘটনা ফুটিয়ে তুলতে চরিত্রের প্রয়োজন হয় সংলাপের। নাটক মূলত অভিনয়ের জন্য রচনা করা হয়ে থাকে। তাহলে আমাদের নাটকে কিন্তু এখানে একাধিক দৃশ্যও ছিল, চরিত্র ছিল, সংলাপও ছিল, তার মানে বলতে পারি নাটকের বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের নাটকগুলো বৈশিষ্ট্য কিন্তু মিল ছিল, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিবে। আমরা আগামী ক্লাসে হচ্ছে একটা নাটক পড়বো, মানসিংহ ইসা খা ইব্রাহিম খা লিখেছেন। এই নাটকটা আমরা পড়বো না, এই নাটকের হচ্ছে কিছু কাজ আছে,
তো 6.4.2 একটা ছক আছে, আমরা আগামী ক্লাসে ছকটা পূরণ করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় 182 পৃষ্ঠার 6.4.1 সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।